গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ দাবিংশ পর্ব। তা তো হলো, কিন্তু সুবর্ণ সেই কেদার বদরে যাবার কি হলো? এটা কি তার ফিরে আসার পরের কাহিনী? দূর, যাওয়াই হলো না তার ফিরে আসা। সুবর্ণলতার ভাগ্যই যে বাদী, তা তার তীর্থ হবে কোথা থেকে? বাড়ি থেকে বেরিয়েছিল যাত্রা করে, 2 ঘন্টা পরেই আবার ফিরে আসতে হলো সেই বাড়িতে। কথা ছিল যারা যারা যাবে জয়াবতীর বাপের বাড়িতে এসে একত্র হবে। সেখান থেকেই রওনা। সুবর্ণ তাই গিয়েছিল। জয়াবতীর মার কাছেই খাওয়া দাওয়া করতে হবে। তীর্থযাত্রার প্রাক্কালে একবার খাওয়াবেন সবাইকে, এই তার বাসনা। অনেক রাগের আর অনেক নিষেধের পাহাড় ঠেলে বেরিয়ে পড়েছিল সুবর্ণ। মনের মধ্যে অপরিসীম একটা ক্লান্তি ছাড়া আর যেন কিছুই ছিল না। তবু এদের বাড়িতে এসে পৌঁছে যেন বদলে গেল মন। যাত্রাপথের সঙ্গীরা সবাই আগ্রহে আর উৎসাহে, আনন্দে আর ব্যাকুলতায় যেন জল করছে। তার ছোঁয়াচ লাগলো সুবর্ণর মনে। নিজেকে যেন দেখতে পেল অনন্ত আকাশের নিচে, বিরাট মহানের সামনে, অফুরন্ত প্রকৃতির কোলে। চির অজানা পৃথিবীর মুখোমুখি হবে সুবর্ণ, চিরকালের স্বপ্নকে প্রত্যাখ্যে পাবে। আনন্দের চোখে জল আসছিল সুবর্ণর। তার চোখ মুছছিল সবাই, আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে বলছিল, বাবা বদ্রী বিশালে কি কৃপা, আমার মতো এই অধমকেও করুণা করেছেন। সুবর্ণ চোখ মুছছিল না। সুবর্ণ চোখের জল চোখের মধ্যে টলমল করছিল। সুবর্ণ ওদের গোছগাছ দেখছিল। যখন তাড়াহুড়া করে খেতে বসতে যাচ্ছে, তখন তখন এলো সেই ভয়ঙ্কর খবর। সমস্ত পরিবেশটার উপর যেন বজ্রঘাত ঘটল। কপালে করাঘাত করল সবাই। সুবর্ণলতার স্বামীর কলেরা হয়েছে। কলেরা? দলের মধ্যে একজন মাত্র সদ্ভা যাচ্ছিল, তারও এই। তার যাওয়াও তো আর হতে পারে না তার এই যাত্রা। কিন্তু রোগটা হলো কখন? এত বড় একটা মারাত্মক রোগ এই ঘণ্টা তিনেক তো এসেছে সুবর্ণ বাড়ি থেকে। তাতে কি? এ তো তড়িঘড়ি রোগ। তাছাড়া সূচনা দেখিয়ে এসেছিল সুবর্ণ। যে খবর দিতে এসেছিল সে বলল সে কথা। দেখে এসেছিল? সূচনাটা দেখেই এসেছিল। সুবর্ণর দিকে ধিক্কারের দৃষ্টিতে তাকায় সবাই। দেখে এসেছে, তবু চলে এসেছে। তাছাড়া বলেওনি একবার কাউকে। ধন্যী মেয়ে মানুষের প্রাণ তো। পাছে যাওয়া বন্ধ হয়, তাই স্বামীকে জমের মুখে ফেলে রেখে চলে এসে মুখে তালা চাবি এঁটে বসে আছে। বিস্ময়ের সাগরে কুল পায় না কেউ। জয়াবতীর দাদা শুধু বিস্মিতই হন না, বিরক্তও হন। বলেন, রোগের সূচনা দেখেও তুমি কি করে চলে এলে সুবর্ণ? সুবর্ণ মৃদু গলায় বলে, বুঝতে পারিনি, ভাবলাম বদহজম মতো হয়েছে। তথাপি জয়াবতীর দাদা অসন্তুষ্ট গলায় বলেন, সেই ভেবে নিশ্চিন্তে হয়ে চলে এলে তুমি? না না, এ ভারী লজ্জার কথা। এক্ষেত্রে তো তোমার আর তীর্থে যাওয়ার প্রশ্ন ওঠে না। এখন শিগগিরই চলো, গাড়ি বার করছে। তথাপি নির্লজ্জ আর হৃদয়হীন সুবর্ণ বলেছিল, ভগবানের নাম করে বেরিয়েছি, আমি আর ফিরব না দাদা। ছেলেরা তো রয়েছে, বৌমারা রয়েছে। এবার একযোগে সবাই ছি চিৎকার করে ওঠে, একে অনাসৃষ্টি কথা। ছেলে বউ রয়েছে বলে তুমি স্বামীর কলেরা শুনেও যাবে না? কলেরা রোগী সেবাটাই কি বা করবে কে? ভগবান? আর স্বামীর আগে তোমার ভগবান? জয়াবতী মৃদু স্বরে বলেন, বুঝতে পারছি তোর ভাগ্যে নেই। যা এখন তাড়াতাড়ি, দাদা রাগ করছেন। চল যাই তোর সঙ্গে, দেখে আসি একবার। যাত্রা স্থগিতের কথা কেউ তোলে না। অন্য সকলের পক্ষেই এই যাত্রাটা অলঙ্ঘ, অপরিহার্য, অমোঘ। শুধু সুবর্ণলতার যাওয়ার প্রশ্ন ওঠে না। কই, এই কথা তো কেউ বলল না। সুবর্ণ, তোকে ফেলে কি করে যাব? আজ নাই গেলাম, দেখি তোর ভাগ্যে কি লিখেছে ভগবান। না, তা কেউ বলল না। বরং সুবর্ণ যে স্বামীর এই আসন্ন মৃত্যুর খবর শুনেও উদ্ভ্রান্ত হয়ে ছুটে রাস্তায় বেরিয়ে পড়ল না,
বরং কথা কাটল, তীর্থের লোকটিকে আঁকড়ে রইল, এতে ধিক্কারে দিল। ছেলেরা আছে, ডাক্তার কবরেজ দেখাবে, সেরে যাবে, এ একটা কথা? বলেই কোন প্রাণে হিমালয় ভাঙবে তুমি? তাছাড়া সকলেই বা কোনো উস্তুতিতে সঙ্গে নেবে তোমাকে? যে জায়গায় যাচ্ছ সেখানে তো খবর আনাগোনারও পথ নেই। তবে তার মানে তুমি বিধবা হয়েও শাড়ি চুড়ি পরে ঘুরবে সবার সঙ্গে, সব কিছু ছবে নাড়বে? হলেই হলো হাল্লাদ। দাদা আরেকবার অসহিষ্ণু গলায় প্রায় ধমক দিয়ে গেলেন। কি হলো সুবর্ণ, তুমি কি আমার দোষে ভাগী করতে চাও? বেশ তো, এদের তো এখনো যাত্রা ঘন্টা তিনেক দেরি হয়েছে, গিয়ে দেখো কি অবস্থা। অবস্থা আমার জানা হয়ে গেছে দাদা, বলে আসতে গিয়ে গাড়িতে উঠে সুবর্ণ। জয়াবতীকে সঙ্গে আসতে দেয় না। কেন? এই শুভযাত্রার মুখে একটা কলেরা রোগীকে দেখতে যাবে কেন জয়াবতী? তাছাড়া বিপদে ভয়ও তো আছে, শুধু একা নিজেরই নয়, অন্য 5 জনেরও। গাড়িতে উঠবার সময়ও জয়াবতী আর একবার মৃদু প্রশ্ন করেন, ভেদভূমি তুই দেখে এসেছিলি? সুবর্ণ চোখের দিকে নির্নিমেষে তাকিয়ে দেখে বলেছিল, এসেছিলুম। জয়াবতী কপালে হাত ঠেকান, গাড়ি ছেড়ে দেয়। কে জানে রোগীরও এতক্ষণে নাড়ি ছেড়ে গেছে কিনা। সুবর্ণ চলে যাওয়ার পর অবিরত সুবর্ণর সমালোচনায় চলতে থাকে এবং এক বাক্যে স্থির হয়, এরকম হৃদয়হীন আর আক্কেলহীন মেয়ে মানুষ পৃথিবীতে আর 2টি নেই। খবর দিতে এসেছিল সুবর্ণর ঝি, সে যার যার কপালে হাত ঠেকাচ্ছিল আর বলছিল, হে মা কালী, গিয়ে যেন বাবুকে ভালো দেখি। তবে তার বলার ধরনে মনে হয়েছিল, গিয়ে ভালো তো দূরস্থান, বাবুকে জ্যান্ত দেখার আশাও সে করছে না। সুবর্ণর সঙ্গে কথা কইবার চেষ্টা করল সে অনেকবার, বাবুর রোগের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিতে চেষ্টা করল বার কয়েক, এবং শেষ অবধি বিরক্ত হয়ে বলল, আমি মা পথেই নেমে পড়ব, ছেলেপুলে নিয়ে ঘর করি, মা ওলা বিবি বুঝবেন সেটা। তথাপি সুবর্ণ নির্বাক নিস্তব্ধ। স্তব্ধতা ভাঙল বাড়ি এসে দোতলায় উঠে, যেখানে বিছানায় পড়ে কাতরাচ্ছিল প্রবোধ, আর বকুল বাদে অন্য মেয়ে ছেলেরা দরজার বাইরে আশেপাশে ঘুরছিল। ডাক্তারের নিষেধে ঘরে ঢুকেনি কেউ, অপেক্ষা করছিল কখন সুবর্ণলতা এসে পড়ে। কলেরা রোগী বলে ভয় খেলে যার চলবে না, ভয় খাওয়াটা যার পক্ষে ঘোরতর নিন্দনীয়। গাড়ি থেকে নামা দেখেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ কিছু বলল না, শুধু দেখল মা উঠে গেল নীরবে। হ্যাঁ, একেবারে নীরবে। ঘরে ঢুকে রোগীর মুখোমুখি দাঁড়ালো সুবর্ণ। নীরবতা ভাঙল, স্থির গলায় প্রশ্ন করল, ক আউন্স ক্যাস্টর অয়েল খেয়েছিলে? হ্যাঁ, এই ভয়ঙ্কর নিষ্ঠুর কথাটা বলেছিল সুবর্ণ সেই মরণোন্মুখ লোকটার মুখের ওপর, যার জন্যে তার নিজের পেটের মেয়ে চাপা বলেছিল, বুঝতে পারি না মাকে, মানুষ না কসাই। আমাদের ভাগ্যে বাবা এই যাত্রায় বেঁচে উঠলেন তাই। যদি সত্যি একটা কিছু ঘটে যেত, ওই মুখ তুমি আবার লোক সমাজে দেখাতে কি করে? তুমি দিয়ে বললেও আড়ালেই বলেছিল অবশ্য। চন্দন ছিল শ্রোতা। চন্দন বেশি কথা বলে না, সে শুধু মুচকি হেসে বলেছিল, মার আবার মুখ দেখানোর ভয়। বাপের অসুখ শুনে ছুটে এসেছিল তারা, আর অনেকদিন পরে আসা হয়েছে বলেই 2-4 দিন থেকে গিয়েছিল অবশ্য, ঠিক বাবার সেবার্থ নয়, 2 বোন এক হয়েছে বলেই। রাজায় রাজায় দেখা হয় তো বনে বনে দেখা হয় না। এই তো পারুলের সঙ্গে কি হলো দেখা, সে তো সে কোন বিদেশে। কিন্তু প্রবোধচন্দ্রের অসুখের কারণ সম্পর্কে এই নির্লজ্জ সন্দেহ কি একা সুবর্ণলতারই হয়েছিল? সুবর্ণলতার প্রখর বুদ্ধি ছেলেদের হয়নি? হয়েছিল বই কি, তাছাড়া প্রমাণপত্রই তো ছিল তাদের হাতে। কিন্তু তবু তারা এত নিষ্ঠুর হতে পারেনি, এত নির্লজ্জ। তাই তারা প্রবোধে যে যেখানে আছে তাদের তড়িঘড়ি খবর দিয়ে বসেছিল। অবশ্যই সঙ্গে সঙ্গে এ কথাও জানিয়ে দিয়েছিল, খবর দেওয়া উচিত তাই জানালাম, তবে রোগটা ছোঁয়াচে সেই বুঝে। তা সেই বুঝে সুবোধ আর উমা শশী বাদে আর সকলেই বুঝেছিল বিরাজের বাড়ির সবাই, বুঝেছিল প্রবোধের জামাইরা, তবে মেয়েরা বোঝেনি, আর বোঝেনি যোগু।
শ্যামাসুন্দরী অবশ্য একটু অবুঝ হচ্ছিলেন। যোগু নিবৃত্ত করে এলেন মাকে, হাউমাউ করে কেঁদে বললেন, যা হবে তা তো বুঝতেই পারছি, শিবের অসাধ্য ব্যাধি। তুমি 80 বছরের বুড়ি সে দৃশ্য দেখতে পারবে? দেখতে পারবো, এ কথা আর কে বলতে পারে? অতএব যোগু একাই কাঁদতে কাঁদতে এসে হাজির হয়েছিলেন। এসে দেখেন বিচার সভা বসে গেছে। রোগী আছে শুধু বকুলের হেফাজতে, সুবর্ণলতাকে ঘিরে বাকি সবাই। না, কটু কথা বলছে না কেউ কিছু, শুধু এইটুকু বলছে, পারলে তুমি এই কথা বলতে, কি করে পারলে? হৃদয় বলে বস্তুটা কি সত্যি নেই তোমার? শ্রান্ত সুবর্ণলতা একবার শুধু বলেছে, তাই দেখছি সত্যিই নেই। এতদিনে টের পেলাম সে কথা। উমা শশী কাঠ হয়ে বসেছিল। সুবোধচন্দ্র বললেন, তুমি এখন যাবে না থাকবে? আমার তো আবার অফিসের দেরির কথাটা আর মুখ ফুটে বলেন না। পেনশন হয়ে যাবার পর ধরাধরি করে চাকরির মেয়াদ আরও 2 বছর বাড়িয়ে নিয়েছেন, কিন্তু কোথাও যেন সূক্ষ্ম একটু লজ্জা আছে সেটার জন্য। তাই পারতপক্ষে অফিসের বেলা কথাটা উচ্চারণ করেন না সুবোধচন্দ্র। যেন ওটা এলে বেলে, ওটা অন্যের কাছে অবজ্ঞার ব্যাপার। উমা শশী চকিত হয়, উমা শশী যাবার জন্য ব্যগ্র হয়। কলেরাকে ভয় করছে না উমা শশী, ভয় তার এই পরিস্থিতিটাকে, ভয় তার মির্জাকে। চিরটা দিন যাকে বুঝতে পারল না সে, সেই দুর্বোধ্যকে চিরদিনই ভয় তার। নইলে ইচ্ছে কি আর করে না মাঝে মাঝে আসে, দুদণ্ড মেজ বইয়ের এই সাজানো গোছানো চকচকে সংসারটা এসে বসে। লক্ষ্মী ওতলানো সংসার দেখতেও তো ভালো লাগে, কিন্তু কি জানি কেন স্বস্তি পায় না। মনে হয় তার পিঠোপিঠি ওই জাতি যেন সহস্র যোজন দূরে বসে কথা বলছে তার সঙ্গে। অথচ বলে তো সবই, ছেলে মেয়েদের খবর কি, নাতিরা কে কোন ক্লাসে পড়ছে, মেয়েদের আর কার কি ছেলে মেয়ে হলো, সবই জিজ্ঞেস করে। আদর যত্ন করে খাওয়ায় মাথায়, সঙ্গে মিষ্টি বেঁধে দেয়। তবু কে জানে কোথায় ও দূরত্বটা। গিরিবালা বিন্দু ওরা তো বড় চাকে একেবারেই পোছে না, এক ভিটে বাস করেও প্রায় কথা বন্ধই। নেহাত উমা শশী সেই মরুভূমিটা সহ্য করতে পারে না বলেই যেচে যেচে দুটো কথা কইতে চায়। তবু ওদের সঙ্গেও যেন নেই এতটা ব্যবধান। ওরা কাছাকাছি না হলেও কাছেরই মানুষ। তাই উমা শশী এখানে বসে ভাবছিল, রোগটা ছোঁয়াচে বলে আসতে পারল না বটে, খবরটার জন্য হাঁ করে আছে ওরা। গিয়ে জানাতে হবে ভয় কারণটা নেই, আর রোগী সামনেছি একটু। কদিন কথা নেই, এ একটা বরং সুযোগ এলো। তাই তাড়াতাড়ি বলল, না, আমি চলেই যাই তোমার সঙ্গে। থাকা মানেই তো আমার পৌঁছানোর জন্য ছেলেদের ব্যস্ত করা। চাপা চন্দন এসে গেছে, মেজ বউ এসে গেছে, আর ভাবনা করি না। উফ, ভগবানের কি অনন্ত দয়া যে মেজ বউ রওনা দেয়নি। আজকাল একটু উন্নতি হয়েছে উমা শশীর, ঘোমটা দিয়ে হলেও সকলের সামনে বরের সঙ্গে কথা কয়। সেই সকলরা যে সকলেই তার কনিষ্ঠ, এতদিনে যেন সে খেয়াল হয়েছে উমা শশীর। তাড়াতাড়ি ঘোমটা টেনে ঘোড়া গাড়িতে গিয়ে বসে উমা শশী। সুবর্ণকে একটু বলে গেলে ভালো হতো, কিন্তু পরিস্থিতিটা যে বড় গোলমেলে। এসেই তো শুনেছে চাপার মুখে কি কথা বলেছে সুবর্ণ তার স্বামীকে। হতে অবশ্যই পারে, মেজ ঠাকুরপো চিরদিনই তো ওই রকম বউ পাগলা, বউকে একবেলার জন্য চোখের আর করতে পারে না। সে বউ একেবারে বদরিকাশ্রম যাবার বায়না করে বসেছে দেখেই করে বসেছে কেলেঙ্কারি কাণ্ড। জানে তো বারণ শুনবার মেয়ে নয় মেজ বউ। তবু সত্যিই যদি তাই হয়, বড় বড় ছেলেদের বউদের সামনে মানুষটাকে এমন হেয় করবে তুই? তাছাড়া যে কারণেই হোক, বলতে গেলে প্রায় তো মরতেই বসেছে। নারী ছাড়বার জোগাড়, তাকে এমন লাঞ্ছনা! ছি ছি, একে নির্ময়কতা। গাড়িতে উঠে বসে ঘোমটাটা একটু খাটো করে সেই কথাই বলে ফেলে উমা শশী। সুবোধের দিকে জানালাটা খোলা ছিল। সুবোধ সেই জানলার বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ সচকিত হয়ে বলেন, কার নির্ময়কতা কথা বললে? মেজ বউয়ের কথাই বলছি। হঠাৎ সুবোধ স্বভাব বহির্ভূত তীব্র হন। সুবোধের প্রৌঢ় চোখে যেন
দপ করে একটা আগুনের শিখা জ্বলে ওঠে। বলে ওঠেন, মেজ বৌমার কথা? মেজ বৌমার নির্মায়িকতার কথা? মেয়ে মানুষ হয়েও তুমি শুধু ওই দিকটাই দেখতে পেলে বড় বউ? পেবো লক্ষ্মী ছাড়া নিষ্ঠুরতা তোমার চোখে পড়ল না? অবস্থার গতিকে আমি তোমায় কখনো কোনো তীর্থধর্ম করাতে পারিনি। আমার বলা শোভা পায় না, তবু পেবোর অবস্থা ছিল বলেই বলছি। অবস্থা সত্ত্বেও তুই মানুষটাকে কোনোদিন আকাশ বাতাসের মুখ দেখতে দিলি না। নিজের স্বার্থে খাঁচায় পুরে রেখে দিয়েছিস। লজ্জা করলো না তোর ওই বুড়ো বয়সে এই কেলেঙ্কারিটা করতে? স্বামী হয়ে তুই ওর এত বড় একটা তীর্থযাত্রার সুযোগ পণ্ড করলি। সুযোগ বারবার আসে। বউটা যে চিরদিন আকাশ বাতাসের কাঙ্গাল তা জানিস না তুই? আর তাও যদি না হয়, হিন্দু বাঙালির মেয়ে তো বটে। বদরুই নারায়ণ যাত্রা করছিল, কত বড় আশা ভঙ্গ হলো তার, সেটা তুমি বুঝতে পারলে না বড় বউ? একসঙ্গে এত কথা কইতে সুবোধকে জীবনেও কখনো দেখেছে কিনা উমাশশীর সন্দেহ। তাই সে অবাক হয়ে তাকিয়ে থাকে স্বামীর মুখের দিকে, আর বোধ করি কথাগুলো অনুধাবন করতে চেষ্টা করে। সুবোধও বোধ হয় এই আবেগ প্রকাশ করে ফেলে লজ্জিত হলেন। তাই এবার শান্ত গলায় বলেন, মেজ বৌমা মানুষটা আলাদা ধাতুর, ওকে তোমরা কেউ বুঝলে না। আর পেবোটা হচ্ছে। চুপ করে যান। তা কেউ যদি সকলে দুর্বোধ্য হয়ে, তার সে দোষ কার? তার না সকলের? বিন্দু আর গিরিবালা নেথো করে রান্না সেরে তাড়াতাড়ি হাড়ের ভাত চুকিয়ে নিচ্ছিল। কে জানে কখন কি খবর আসে। মল্লিকা নেই, কদিনের জন্য শ্বশুরবাড়ি গেছে শাশুড়ির অসুখ শুনে। কাজেই চক্ষু লজ্জা করবার মতো কেউ নেই। নইলে যা কটকটে মেয়ে, খুড়িদের এখন ভাতের কাশি নিয়ে বসা দেখলে কটকট করে কথা শোনাতো। নেই, বাঁচা গেছে। অতএব দুজনে ছেলেপুলোকে ভাত দিয়ে একই রান্নাঘরে দুই প্রান্তে দুকাশি ভাত বেড়ে নিয়ে বলা বলি করছিল, যা হবে তা তো দেখাই যাচ্ছে। তবে মেস্তির এবার কি হবে তাই ভাবনা। চিরটা দিন তো ওই একটা মানুষের ওপর দাপট করে তেজ আস্পর্দার ওপরে চালিয়ে এলেন। এখন পড়তে হবে ছেলে বউয়ের হাতে। এরা দুজনে যে পরস্পরের প্রাণের সখী তা নয়, দুজনের আলাদা অবস্থা, আলাদা কেন্দ্র। পাড়াপড়শির সঙ্গে দুজনের গলায় গলায় ভাব, যেটা মুক্তকেশীর আমলে সম্ভবপর ছিল না। হলেও সে পড়শিরা ভিন্ন ভিন্ন দলের, এবং সেখানে নিশ্চিন্ত হয়ে পরস্পরের সমালোচনা করে বাঁচে। তবু একেবারে কথা বন্ধ, মুখ দেখা দেখে বন্ধটা নেই, বরং মিলই আছে। ক্ষুদ্রতার সঙ্গে ক্ষুদ্রতার, সংকীর্ণতার সঙ্গে সংকীর্ণতার, স্বার্থবোধের সঙ্গে স্বার্থবোধের এক ধরনের হৃদ্যতা থাকে। এই সেই হৃদ্যতা। গিরিবালা আছে তাই বিন্দু একজনকে ঈর্ষা করতে পায়। বিন্দু আছে তাই গিরিবালা তার অহমিকা বিকাশের একটা ক্ষেত্র পায়। ওদের কাছে তারও মূল্য আছে বই কি। তাছাড়া কেউ তো উদার নয় যে একে অপরের কাছে ছোট হয়ে যাবার প্রশ্ন আছে। উমাশশীর পয়সা নেই, তাই সে পয়সা খরচে কৃপণ, কিন্তু হৃদয়ে কৃপণ নয় উমাশশী। তাই উমাশশীকে ওরা দেখতে পারে না। তবু উমাশশী যেচে যেচে আসে, বলে, কিরে সেজ বউ, আজ কি রাঁধলি? ওমা, ছোট বউ তো খাসা মোরলা মাছ পেয়েছিস। ওরা গ্রাহ্য করে উত্তর দিলে গল্পটা এগোয়। ওরা অগ্রাহ্য ভাব দেখালে উমাশশী আস্তে সরে আসে। আজ ভাবছিল মেজ বউয়ের বাড়ির খবর নিয়ে বেশ খানিকক্ষণ গল্প চালানো যাবে, কিন্তু হঠাৎ মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেছে। বারে বারে কানে বাজছে, শুধু এইটাই তোমার চোখে পড়ল বড় বউ? বেশি কথা আর বলল না। রোগী সামলেছে, প্রাণের ভয় নেই, শুধু এইটুকুই জানিয়ে দিয়ে আস্তে চলে এলো উমাশশী। তবে আর সাত সকালে গিলে মরি কেন? মনে মনে এই কথাটুকু উচ্চারণ করে বাড়া ভাতে এক একখানা গামলা চাপা দিয়ে দুই যা দুজনের দিকে তাকিয়ে একটু তীক্ষ্ণ হাসি হেসে বলে, ভাগ্যিটা দেখলে? এ বাবা স্রেফ মেজুদির ভাগ্যের জোরে, নইলে এ হলো শিবের অসাধ্যি বাম। তা যোগও সে কথাই বলতে বলতে এসেছিলেন, এবং রোগীর বিছানায় ধারে বসে পড়ে কেঁদে বলে উঠেছিলেন, কিরে পেবো, মায়ের ছেলে মায়ের কাছে চললি? প্রবোধ কষ্টে বলেছিল, যেতে আর পারলাম কই, এই হতভাগ্যকে জমেও ছোঁয় না। তোমাদের ভাদ্রব্রত বলে গেল, রোগ না ছল।
গেঙিয়ে গেঙিয়ে বললেও বুঝতে পারা গেল এবং বলা বাহুল্য অবাকই হলেন যোগু। মেজ বৌমা কি তাহলে সত্যি মাথা খারাপ রোগী? নচেত এই জমের দৌড়ে পৌঁছনো মানুষটাকে এই কথা বলে? অবশ্যই মাথা খারাপ হলে কথা নেই, কিন্তু না হলে? না, মাথাটাই ঠিক নয়, দেখলাম তো। কিন্তু খানিক পরে সহসা এই রোগীর বাড়িতে সেই মানুষেরই হাহা হাসির শব্দ ছাদে গিয়ে ধাক্কা খায়। তাই নাকি? মেজ বৌমা বদ্রীনারায়ণ যাচ্ছিলেন, চলে আসতে হলো। ও, তাহলে আর দেখতে হবে না কেন? হে স্রেফ আমার মগজওয়ালা ভাইয়ার কারসাজি। না, বুদ্ধি একখানা বার করেছে বটে, কিন্তু ভারী অন্যায়। যাচ্ছিলেন একটা মহাতীর্থে, তাছাড়া নিজেরও বয়স হয়েছে। যদি হয়ে যেত একটা কিছু, তখন তুমি পরিবারে হিল্লি দিল্লি যাওয়া বন্ধ করতে আসতে। যাকগে, ছলই হোক আর সত্যই হোক, ভায়া পটকে গেছে খুব। এখন স্রেফ জল বাড়লি, পুরো 3টে দিন স্রেফ জল বাড়লি। বকুল রে, বাবা ভাত খেতে চাইলেও দিবি না। যাই, সেই 80 বছরের বুড়িটা মরছে ধরফরিয়ে, বলিকে তাকে। একে একে সকলকেই ধরফরানো থেকে রক্ষা করা হলো। শুধু জয়াবতীর বাড়িতে খবর দেবার কিছু নেই। জয়াবতীরা রওনা হয়ে গেছে। হয়তো এখন তাদের বিশ্বাস আর ভক্তির গলা থেকে উচ্চারিত হচ্ছে, জয় বাবা বদ্রীনারায়ণ, জয় বাবা বদ্রী বিশাল, কি জয়। পাণ্ডা ঠাকুরের কণ্ঠস্বরের সঙ্গে মিশে হয়তো উদাত্ত হয়ে আকাশে উঠছে সেই স্বর। কে জানে সুবর্ণলতার ওই ভক্তির ঘরটায় ফাঁকি ছিল কিনা, নইলে তার কণ্ঠস্বরটুকু আকাশে উঠবার সুযোগ পেল না কেন? জয়াবতীর ননদ, অতএব সুবর্ণর সম্পর্কিত ননদ সে কথাই বলা বলি করে। কেবলই তো হিমালয় দেখব, হিমালয় দেখব চিন্তা দেখলাম, বাবার নাম তো একবারও শুনলাম না। ঠাকুর অন্তর্যামী দেখছেন সব। আশ্চর্য, ওই কথাই বলে লোকে। ভয়ঙ্কর একটা ভুল কথাটা। কোটি কল্পকাল ধরে বলে আসছি, হয়তোবা আরও কোটি কল্পকাল ধরে বলবে। যারা উল্টো কথা বলতে চাইবে তারা সমাজে পতিত হবে। কিন্তু চিরদিনের উল্টো পাল্টা সুবর্ণলতা কি সেদিন উল্টো কথা বলেছিল? না, ওই কোটি কল্পকালের কথাটাই একবার উচ্চারণ করেছিল। কে জানে, তারপরও তো আবার দেখা যাচ্ছে সুবর্ণলতা দুঃসহ স্পর্ধায় তার 16 বছরের আইবুড়ো মেয়েকে বলছে, সুনির্মলকে একবার ডেকে দে তো। যে ছেলেটা নাকি 22 বছরের। প্রবোধের নিজের আর সাহস হয়নি। এবার ছেলেকে এসে ধরেছিল, কিন্তু ছেলের মুখের ভঙ্গিতে একটা তাচ্ছিলের পরাকাষ্ঠা দেখিয়ে মুখের উপর জবাব দিল, আমার দ্বারা হবে টবে না, আমার কি দরকার, যে যার নিজের ছাগল ল্যাজে কাটবে, আমি বাধা দেবার কে? তাও যদি পাগল হয়, সবাই তাই হতে হবে। হবে, পাগলের কবজির মধ্যে থাকতে হলেই হবে তাই। ঠিক আছে, আমি পরিমল বাবুকে বলছি গিয়ে। কি বললেন? আগে বলতো না, ইদানিং বাপকে আপনি করে বলছে ভানু। বলবো আবার কি? প্রবোধ ক্রুব্ধ গলায় বলে, বলবো তোমার ওই জোয়ান ছেলের এসে এসে আর আমার ওই ধাড়ি ঝিঙ্গি মেয়েকে পড়াতে হবে না। পরিমল বাবু যদি বলেন, নিজের মেয়েকে না সামলে আমায় বলতে এসেছো কেন? কথাটা প্রণিধানযোগ্য, তাই প্রবোধ গুম হয়ে যায়। তারপর আবার বলে ওঠে, ঠিক আছে, ওই ছেলেটাকেই শাসিয়ে দিচ্ছি। ভানু যেন একটা মজা দেখছে এইভাবে বলে, দিতে পারেন, তবে সেখানে অপমানিত হবার ভয় আছে। এ যুগের ছেলে, ওদের গুরু লঘু জ্ঞানটা তো ঠিক আনপাতায় হিসেব মতো নয়। প্রবোধের একটা কথা মুখে এসেছিল, সামলে নিয়ে বলে, তবেও হারামজাদা মেয়েকে শায়েস্তা করছি আমি, রসো। সুনির্মলদার কাছে পড়া করছেন, পড়ে আমার গোষ্ঠীর মাথা উদ্ধার করবেন? কি করব, শাঁখের করাতের নিচে পড়ে আছি আমি, নিজের সংসারে চোর। তা নইলে তা নইলে কি হতো তার বলে না, চলে যায়। ভানু কেমন একটা ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি ফুটে ওঠে সেই দৃষ্টিতে, মানুষটা কি অপদার্থ? যাক, ভানুর দৃষ্টিতে কিছু গেল এলো না। সুনির্মলের ওই বকুলকে পড়াতে আসা নিয়ে সংসারে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি করলেন প্রবোধচন্দ্র, এবং পদার্থের পারাকষ্ঠা দেখিয়ে সেটি বন্ধ করতেও সমর্থ হলেন। কে জানে কি কলকাঠি নাড়লেন। পরিমলবাবুর স্ত্রী দীর্ঘদিন পরে এ বাড়িতে এলেন।
এবং আগুনের সে চিরন্তন উদাহরণটি নতুন করে আরেকবার স্মরণ করিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, বুঝতাম যদি মেয়েকে ঘোষাল বামুনের ঘরে দিতে। শুধু শুধু কেন আমার ছেলেটাকে চঞ্চল করা ভাই? একই তো ছোট থেকে। সুবর্ণ সহসা প্রতিবেশিনীর একটা হাত চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নেবেন আপনি বকুলকে? ভদ্রমহিলা হাত ছাড়িয়ে নিয়ে বলেন, আমি নিতে চাইলে কি বকুলের বাবা দেবেন? তুমি না হয় আলাভোলা মানুষ, অত ধরবে না। তোমার ছেলেরা, তোমার কর্তা। না ভাই, গৃহ বিচ্ছেদ বাঁধাতে চাই না আমি। মেয়ে পাহাড় হয়ে উঠেছে, বিয়ে দিয়ে ফেলো, আর পুড়িয়ে কি হবে? চাকরি করতে তো যাবে না। মনে কিছু করো না ভাই, শুনি আর আসবে না। এরপরও কি সুবর্ণ বলবে, হ্যাঁ তাকে আসতে হবে? তা বলা সম্ভব নয়। তবু সেই সুনির্মলকে ধরেই অসম্ভবকে সম্ভব করেছিল সুবর্ণ। মাইনে করা মাস্টার ঢুকিয়েছিল বাড়িতে 16 বছরের মেয়ের জন্য। বৃদ্ধ ভদ্রলোক কোনো এক সরকারি স্কুলে হেডমাস্টার ছিলেন, এখন টিউশনে করে চালাচ্ছেন। চুক্তিপত্রে সই করে ছাত্রছাত্রীকে তালিম দেন। অনেক মেয়ে তো প্রাইভেটে পড়ে পরীক্ষা দিচ্ছে আজকাল। বকুলে জ্যাঠামশাইয়ের চাইতে বয়স বেশি এই মাস্টারকে নিয়ে আর কিছু বলবার আছে? রাস্তায় দেখার সুযোগই ক্রমশ কমছে। বাড়িতে আসা পাঠটাও এই একটা ক্লেদান্ত আলোড়নে প্রায় বন্ধ হয়ে গেছে। তবু একসময় দেখা হলো। মৃদু হাসল বকুল। কি সুনির্মলতা পেয়েছ, খুঁজে নিশ্চিন্ত নিরাপত্তা। টাক মাথা, কুঁজো পিঠ। সুনির্মল এদিক ওদিক তাকিয়ে টুক করে ওই মাথায় একটা টোকা মেরে বলে, পেলাম। ওদের জন্য না হোক, আমার নিজের নিরাপত্তার জন্যই খুঁজতে হলো। তোমাদের বাড়িটা তো আমাদের বাড়ির থেকে এক তিলও অগ্রসর নয়। সাহস করেছিলে কি করে তাই ভাবছি। হয়েছ তো এখন জব্দ। জব্দ আবার কি? ভারী ফাজিল হয়েছিস। বলে চলে যায় তাড়াতাড়ি। তার জব্দ সে সত্যি হয়নি, আগে থেকে আটঘাট বেঁধেছিল। সুবর্ণলতা যখন প্রস্তাব করেছিল তখন সুনির্মল বিপুল পুলক গোপন রেখে, আচ্ছা আসবো সময় করে, এই আহ্লাদি নোভেল পড়াটা একটু কমাস বলে চলে গেলেও বাড়ি গিয়ে মার কাছে বলেছিল, এই এক হলো ঝঞ্ঝাট। এমন সব অন্যায় অনুরোধ করে বসে মানুষ। ও বাড়ি খুড়িমা ডেকে ঢুকিয়ে অনুরোধ করে বসলেন কি জানো, রোজ গিয়ে ওই মেয়েটাকে পড়াতে হবে। বলা বাহুল্য, সুনির্মলের মা এতে পুলকিত হলেন না, ক্ষুব্ধই হলেন। বললেন, তার মানে? মানে আর কি, ঘষ্টাচ্ছে তো এখনো 3rd ক্লাসে, অথচ বুদ্ধি শুদ্ধি আছে মন্দ নয়। তাই বাসনা গড়িয়ে পিটিয়ে সামনের বছরে প্রাইভেটে পাশ দেওয়াবেন। পাশ দেওয়াবেন? মেয়েকে পাশ দিয়ে কি চতুর্বর্গ হবে শুনি? তা কে জানে বাবা। বললেন, কথা এড়াবো কি করে? কথা এড়াবো কি করে? চমৎকার। কেন, বললেই তো পারতিস, আমার এখন MA ক্লাসের পড়া। বলেছিলাম। বললেন, একটু সময় টময় করে। মুখের ওপর না করা যায়? পরিমল গৃহিণীও এটা স্বীকার করেন। তাই শেষ তক বলেছিলেন, বেশ, পড়াও তো ওর মার সামনে বসে পড়াবে। তাই চলছিল, এটাই জানতেন পরিমল গিন্নি। কিন্তু জল অনেক দূর গড়ালো। অতএব রঙ্গমঞ্চ থেকে বিদায় নিতে হলো তাকে, 62 বছরে গণেশবাবুকে আসন ছেড়ে দিয়ে। গণেশবাবু সম্পর্কে কি আর আপত্তি তুলবে সুবর্ণ সনাতনী সংসার? এদিকে তো চতুর্দিক থেকে রকম রকম খবর আসছে ঝপাঝপ। সুরাজের ছোট ছেলে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়ে মেম বিয়ে করে এনেছে। সুরাজ সেই ছোট বউকে সমাদরে ঘরে তুলেছে। বউ ছেলের জন্য আলাদা বাবুর্চি ঢুকেছে বাড়িতে। এদিকে সুবালা যে সুবালা, সেও নাকি একটা মেয়েকে বারেন্দ্র বামুনের ঘরে বিয়ে দিয়ে বসেছে। আর অমূল্য বলেছে, ঠিক আছে বাবা, আমার সবাই যদি যাতে ঠেলে, তো বাকি যে কটা পড়ে আছে ওই বারেন্দ্র টারেন্দ্র দেখিয়ে দিয়ে দিব। এদিকে 19 বছর বয়স থেকে হবেশি গিলে আর সূচিবাই করে করে যে মল্লিকার জন্মের শোধ আমাশার ধাত, হাতে পায়ে হাজা, সেই মল্লিকার নিজের খুড় শ্বশুর ব্রাহ্মধর্ম না নিয়েও বিধবা মেয়ের বিয়ে দিলেন। আত্মীয়রা বলুক, বেশ্য করুক, পতিত, অগ্নিনারায়ণ সাক্ষী করেই হলো সে বিয়ে। তাছাড়া হরদমই তো পথে ঘাটে মেয়ে দেখা যাচ্ছে। ট্রাম গাড়িতেই যে উঠে বসেছে। মেয়ে স্কুলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেয়ে মাস্টার নিয়েও বাড়ছে।
এই বন্যার মুখে মাস্টার নিয়ে খুঁতখুত করি আর কি হবে? তবু শেষ চেষ্টা করছিল প্রবোধ। আমার অত পয়সা নেই বলে। সুবনু সংক্ষেপে বলেছে, তোমায় দিতে হবে না। তারপর ঈশ্বর জানেন সুবনু কাকে দিয়ে দুখানা গহনা বিক্রি করে ফেলেছে। কে জানে গিরির তাতিনি এই কাজে সহায় হয়েছে কিনা। বৌদি তো তাই বিশ্বাস, নইলে আজকাল এত আসে কেন ও? আচ্ছা, প্রবোধই বা নিচে কি করছে? এত বড় আইবুড়ো মেয়ে নিয়ে বসে আছে না? কারণ কারণ ঘরে ঘরে বড় বড় মেয়ে রয়েছে পড়ে, সেই সাহস। হ্যাঁ, চলছিল গিরের আনাগোনা। মাঝে মাঝে কাপড়ে বোচকা নামিয়ে পা ছড়িয়ে বসে জল খেতে দেখা যায় তাকে এ বাড়িতে। পান চাইতে দেখা যায়, কাপড় না গুছিয়েও চলে যাচ্ছে, আবার আসছে। গিরি এখনো যেমনটি ছিল যেন ঠিক তেমনটিই আছে। সুবর্ণলতার চেহারায় কত ভাঙচুর হলো, সুবর্ণলতার স্বাস্থ্যে কতই ক্ষয় ধরল। গিরি অটুট অক্ষয়, শুধু কাপড়ের মোটের মাপটা একটু ছোট হয়েছে তার ইদানিং। তা সে বেশি বইতে পারে না বলে, না বেশি গাছাতে পারে না বলে, তা কে জানে। আজকাল যেন লোকের তাঁতিদের কাছে কাপড় কেনার থেকে দোকানের ওপরই বেশি ঝোঁক। তাই গিরি আর মোটা আট পৌড়ে বোঝা বেশি বয়ে বেড়ায় না। বাছাই বাছাই জড়ি পেরে শান্তিপুরি মিহি মিহি ফরাসটাঙ্গার আধুনিক ধরনের পাড়ের দু চারখানি শাড়ি এই নিয়ে বেরোয়। আর এসেই বলে, বাজারের রাজবাড়িতে দিয়ে এলাম 1 কুড়ি শাড়ি, উত্তরপাড়ার রাজাদের বেয়াই বাড়িতে দিয়ে এলাম 1 কুড়ি 7খানা শাড়ি, নাটোরের মহারানীর বাপের বাড়িতে 2 কুড়ি শাড়ি বরাত আছে, যেতে হবে সেখানে। রাজবাড়ি ছাড়া কথা নিয়ে আজকাল গিরির মুখে। দিন গত হয়ে আসবার আভাস যত স্পষ্ট হয়ে উঠছে, ততই কি শুধু প্রচারের জোরে প্রতিষ্ঠা বজায় রাখবার চেষ্টা গিরির? ঘটকালি তো গেছে, এই ব্যবসাটাও যেন গেল গেল। কিন্তু ঘটকালিটা কি একেবারে গেছে? এ বাড়িতে তবে আজকাল কোন কাজে আনাগোনা তার? হ্যাঁ, সেই পুরনো ব্যবসাটাই আবার ঝালাতে বসেছে গিরি। সুবর্ণলতার সেজ ছেলে মানুর জন্য একটি কোণের সন্ধান এনেছে। মানুর বিয়ের বয়স আগেই হয়েছিল। বছরের আড়াআড়ি পিঠোপিঠি ভাই তো ওরা, ভানু কানু মানু। তবে মানু কৃতি হয়ে বিদেশি চাকরি করতে চলে যাওয়ার দরুন বিয়েটা পিছিয়ে গেছে। আর হয়তোবা সুবর্ণলতার অনাগ্রহেও আছে। নচেত মেয়ের বাপেদের তো মেয়ে নিয়ে ধরাধরি কামাই নেই। সুবর্ণলতা বলে, ছেলে ছুটিতে বাড়ি আসুক, তখন কথা হবে। আজকাল ছেলেদের নিজের চোখে দেখে নেওয়া রেওয়াজ হয়েছে। ইচ্ছে করে ছেলেকে এই বেহায়াপনা শিক্ষা দেবার ব্যাপারে বাড়ির কারোরই অনুমোদন নেই। যে দম্পতিগুলোর না দেখে বিয়ে হয়েছে তারা সরবে বলে, কেন বাবা, আমরা কি ঘর করছি না? তবু সুবর্ণ বলে, তা হোক, যে কালে যা ধর্ম। ওই বলে বলে তো ছেলেটাকে বিদেশ যাত্রায় প্ররোচিত করল সুবর্ণই। এই যে ছেলেটা ঘর বাড়ি ছেড়ে দিল্লিতে পড়ে আছে, তাতে কি খুব সুখ হচ্ছে তোমার? প্রবোধ কি আপত্তি করেনি? বলেনি কি এ বংশের কেউ কখনো ভাত ভাত করে দেশ ছাড়া হয়নি? সুবর্ণ বলেছে, কখনো হয়নি বলে কখনো হবে না। তোমার ঠাকুরদাও ঠাকুরদারা তো কখনো গায়ে কাটা কাপড় তোলেননি, পায়ে চামড়ার জুতো ঠেকাননি। তুমি মানছো সেই নিয়ম? নিয়ম জিনিসটা কি হিমালয় পাহাড় যে সে নড়বে না? অতএব মানু দিল্লিতে চলে গিয়েছিল। ছুটি ছাটায় যখন আসে মানুকে আরেক বাড়ির ছেলের মতো লাগে। বেআন্দাজি বেপরোয়া আর শৌখিন তো ছিল চিরকালই। এদের এই সনাতনী বাড়ির প্রলেপ যেন আর রঞ্জিত রাখতে পারছে না তাকে। সুবর্ণর এটাই যেন আলাদা সুখ। বললে লোকে ছি ছি করবে, তবু মাতৃস্নেহের মুখ রাখে না সুবর্ণলতা। মানু বরাবরই বাইরেই থাকুক, ওখানেই সংসার পাতুক, এই তার একান্ত ইচ্ছে। তার সম্প্রতি মানুষ চিঠি পড়ে মনে হয় যেন ওই সংসার পাতার ইচ্ছেটা উকি মারছে। রাঁধুনি ঠাকুরের হাতে যে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, এটা প্রায়শই জানাচ্ছে। তবু সুবর্ণলতা উদাসীন্যের খোলস ত্যাগ করে বিয়ের তোড়জোড় করছিল না। হঠাৎ এই সময়
গিরি একটি মেয়ের সন্ধান নিয়ে এসে ধরে বসল। একেবারে নেহাত গরিবের ঘর, অসহায় বিধবার মেয়ে, তবে মেয়ে পরমা সুন্দরী। মেজ বৌমার দয়ার শরীর বলেই গিরি এখানে এসে পড়েছে। গরিবের ঘর, অসহায় বিধবার মেয়ে, পরমা সুন্দরী, এই তিনটে শব্দ যেন সুবর্ণকে কিঞ্চিত বিচলিত করে এনেছিল। তারপরে গিরির শাড়ির ভাঁজ থেকে কনের একখানা ফটো বার করলে বলল, এই ছবি তোমার বেটাকে যদি পাঠিয়ে দাও দিও। মোট কথা গরিবের কন্যাদায়টা উদ্ধার করতেই হবে তোমায়। সুবর্ণ ফটোখানা চোখের সামনে তুলে ধরল আর তন্মুহূর্তেই যেন আত্মসমর্পণ করে বসল। আহা, কি নম্র ভঙ্গি, কি নমনীয় মুখ, কি কোমল চাউনি, অথচ কেমন একটি দীপ্ত লাবণ্য। দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। গিরি এদিকে কথা চালিয়ে যায়, মেয়ের পিসের বুঝি ফটক তোলার শখ, তাই কবে একখানা ফটক তুলেছিল সেইটুকুই সম্বল, নইলে গরিব বিধবার মেয়ে কে কে করছে। বংশ খুব উঁচু গো, তোমার মামার বাড়ির সঙ্গে কি যেন সুবাদ আছে। আমার মামার বাড়ি? সুবর্ণ যেন চমকে ওঠে। সুবর্ণর আবার মামার বাড়ি কোথায়? এদের এই বাড়িটা ছাড়া সুবর্ণর আর কোথাও কোনো বাড়ি আছে নাকি? মাসির বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, জেঠি খুড়ির বাড়ি, যা সব থাকে লোকে, তাই মামার বাড়ি থাকবে? সুবর্ণ ম্লান হাসির সঙ্গে বলে, আমার আবার মামার বাড়ি, ভূতের আবার জন্মদিন। গিরিও হাসে, আহা, তা উদ্দেশ্য তারা না করলেও ছিল তো একটা মামার বাড়ি, ভুঁইফোড় তো নাও। আমার তো নিজেকে তাই মনে হয়। সুবর্ণ ছবিখানা আবার হাতে তুলে নেয়, দেখে নিরীক্ষণ করে। গিরি আঁচল থেকে গুলের কৌটো বার করে এক টিপ দাঁতের খোঁজে রেখে বলে, তা তুমি খবরাখবর না রাখলেও তেনারা রাখে। এই মেয়ের যে দিদিমা, তার সঙ্গে দেখা হলো, তিনিই বলল, তুমি পাত্রের মাকে বলো আমি হচ্ছি তার মায়ের জ্ঞাতি পিসি। পিসে ভাই যে আমরা একই বয়সে ছিলাম, গলায় গলায় ভাবছিল। কি যেন ছাই নাম ছিল তোমার মায়ের, বলল সেই নাম। কিন্তু কাকে বলছে গিরি? সুবর্ণ যে বাহুল্য জ্ঞান শূন্য হয়ে গেছে হঠাৎ। তার মায়ের সমবয়সী পিসি, গলায় গলায় ভাবছিল। কে সে? কি নাম তার? সুবর্ণ যেন নিথর সমুদ্রে ডুবুরি নামাতে চেষ্টা করে। মার কাছে মার ছেলেবেলা গল্প শুনেছিল না? নাম যেন তার, আসতে বলে। গিরি দেখে ওষুধ ধরেছে। গিরি অতএব পান বার করে এবং পানটি খেয়ে একটু কালক্ষেপ করে বলে, জানি, নাম তো বললে বুড়ি, তোমার মায়ের পিসি হয় বলল। পুণ্যি পিসি নাকি? বলল, ওই বললে বোধ হয় বুঝতে পারবেন। পুণ্যি পিসি, পুণ্যি পিসি। বিস্মৃতির কোনো অতল থেকে ভেসে উঠল এ নাম। একখানি উজ্জ্বল হাসি হাসি মুখ থেকে ঝরে পড়তো না এই নামটি। আমি আর পুণ্যি পিসি, এই দুটিতে ছিলাম একেবারে দুষ্টুমির রাজা। একদিন আমি আর পুণ্যি পিসি হি 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 দুজনে পাল্লা দিয়ে এমন সাঁতার কাটলাম যে ফিরে এসেই সঙ্গে সঙ্গে কাঁথা মুড়ি দিয়ে তেড়ে জ্বর। পুণ্যি পিসি ছিল এদিকে ভারী ভীতু। সুবর্ণ চোখ তুলে বলে, উনি মেয়ের কে হন বললে? দিদিমা গো, খোদ মায়ের মা। অবস্থা একদা উঁচু ছিল, ভগবানের মারে পড়ে গেছে সে অবস্থা। সুবর্ণ স্থির গলায় বলে, তুমি এখানে কথা কও গিরি ঠাকুরজি, এই মেয়েই আমি নিব, এই মেয়েই আমি নিব, এই মেয়েই আমি নিব, যেন জপের মন্ত্র। এই ছবির মুখে যেন কি এক শান্তির আশ্বাস পেয়েছে সুবর্ণ। এই ছবির মুখে কি সুবর্ণর মার মুখের আদল আছে? কিন্তু কেন তা থাকতে যাবে? কোনো রক্ত কোন দিক দিয়ে গড়িয়েছে হিসাব আছে তার? কোনো যুক্তি নেই। তবু সুবর্ণর মনে হতে থাকে এই মেয়ের মধ্যে তার মার মাধুরী মাখানো আছে, আছে সুরে সুরে সাদৃশ্য। এই যোগসূত্র কে এনে ধরে দিল? নিশ্চয়ই ভগবান।
সুবর্ণ নিজে তো যায়নি খুঁজতে, তবে এ ভগবানের খেলা। সুবর্ণর ভয়ানক শূন্যতার দিকটাই বুঝি পূর্ণতার প্রলেপ দিতে চান তিনি এতদিনে। ছবিখানা মানুর কাছে পাঠিয়ে দিতে হলে হয় স্বামীকে নয় পুত্রদের জানাতে হবে। সুবর্ণ তো আর পার্সেল করতে যাবে না। আগের মতো দিন থাকলে সুনির্মলকেই বলতো, কিন্তু ওই পড়া আর পড়ানো নিয়ে এমন বিশ্রী একটা আবহাওয়া হয়ে গিয়েছে যে তেমন স্বচ্ছন্দে আর ডেকে কাজ বলা হয় না। অথচ এক্ষুনি এই ছবির খবরটা বলতে ইচ্ছে হচ্ছে না কাউকে। এ যেন সুবর্ণ নিজস্ব গোপন ভারী দামি একটি সম্পত্তি। একখানি মিষ্টি মুখ এত প্রভাবিত করতে পারে মানুষকে। আমি এই মনে মনে একটু হাসি সুবর্ণ। তবে আর ভবিষ্যতে আমার ছেলেকে দোষ দেওয়া চলবে না। সে তো আত্মহারা হয়েই বসবে। ফটো আর পাঠিয়ে কাজ নেই, মূর্ছা যাবে। ফটোটা পাঠালো না সুবর্ণ, এমনই একটা চিঠি লিখলো ছেলেকে। তাতে জানালো সে মেয়ে অপছন্দ হবার নয়, দেখলেই বুঝবে মার নজরটি কেমন। এক দেখায় বলা যায় পরমা সুন্দরী মেয়ে। তাই আর কালো বিলম্ব না করে কথা দিয়ে দিয়েছি, তুমি পত্রপাঠ ছুটির দরখাস্ত করবে। গরিব বিধবার মেয়ে, বয়সও হয়েছে, তার একান্তই ব্যস্ত হয়েছে। আবার সেই বাড়ি কর্তাকে বাদ দিয়ে বড় বড় ছেলেদের উপেক্ষা করে কথা দেওয়া। শিক্ষার সুবর্ণর হবে না, তা মাস্টার রাখা এবং কলেরা কাণ্ডের পর থেকে সুবর্ণকে যেন সবাই ভয় করতে শুরু করেছে। ভক্তি নয়, ভয়। চৈতন্য হয়ে সমঝে যাওয়া নয়, রাগে গুম হয়ে থাকা। অতএব এই কথা দেওয়া নিয়ে আড়ালে যতই সমালোচনা চলুক, সামনে কেউ কিছু বলে না। তবে সুবর্ণ যদি বলে বসে গিরির সঙ্গে একবার ওদের বাড়ি যায় না, তাতেও চুপ করে থাকবে মানুষ। বিরক্ত প্রবোধ না বলে পারে না, ওদের বাড়ি যাবে তুমি? ছেলের মা ছুটবে মেয়ের মার পায়ে তেল দিতে। পায়ে তেল দিতে আবার কি? সুবর্ণ বলে, শুনলে তো, বাড়িতে পুরুষ অভিভাবক তেমন নেই, মা আর দিদিমা। তা দিদিমা তো আমার থেকে সম্পর্কে বড়, গুরুজন যেতে দোষের কি আছে? বলে এ কথা সুবর্ণ। দোষের কিছু দেখে না সে, কিন্তু কেউ যদি কেবলমাত্র নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই দোষগুলি বিচার করে, সেটা তো সংসার শুদ্ধ, লোক মানতে পারে না। সুবর্ণ যদি ছেলের মা হয়েও হ্যাংলার মতো মেয়ের বাড়িতে যায়, তারাও তো এ কথাও ভাবতে পারে নির্ঘাত ছেলের কিছু গলদ আছে, নচেত এত গরজ কিসের? কথাটা উড়িয়ে দেবার নয়, ঝুনোর সংসারী লোকেরা তো এইভাবে ভাবতে অভ্যস্ত। যেখানেই দেখবে চুলচেরা হিসেবের বাইরে কিছু ঘটছে, সেখানেই ধরে নেবে নিশ্চয়ই কোথাও কোনো গলদ আছে, নচেত এমন বেহিসাবে কেন? পাত্রপক্ষ সিংহাসনে আসীন থাকবে, পাত্রীপক্ষ জুতোর শুকতলা খয়াবে, এই নিয়ম। এর বাইরে যেতে চেও না তুমি সুবর্ণ। অতএব যাওয়া হয় না। শুধু সুবর্ণ ভবিষ্যৎ বাংলার ছবিতে মেয়েদের জন্য মরক প্রার্থনা করে। বাংলাদেশের মেয়েদের ওপর এমন কোনো মরক আসে না গো, যাতে দেশ মেয়ে শূন্যি হয়ে যায়। তখন দেখি তোমরা মহানুভব পুরুষ সমাজ কোন সিংহাসনে বসে কৃতদাসী সংগ্রহ করো। এই অহংকার ফুরবে তোমাদের, তোমাদের এই জুতোর শুকতলা খোয়াতে হবে, এই আমি অভিশাপ দিচ্ছি। নিজ মনে এই ভয়ানক কথা উচ্চারণ করে সুবর্ণ বলে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান। তবু এই বিয়ে উপলক্ষে আবার যেন ঝেড়ে উঠেছে সুবর্ণ। আশ্চর্য, কোথায় লুকোনো আছে তার এই অদম্য প্রাণশক্তি, যে শতবার ভেঙে লুটিয়ে পড়ে পড়েও আবার উঠে খাড়া হয়ে। কতবারই তো মনে হয় এইবার বুঝি ফুরিয়ে গেল সুবর্ণলতা। আবার দেখা যায়, আরে এ যে আবার জীবন্ত মানুষের ভূমিকা নিয়েছে। বকুলের বুড়ো মাস্টার মশাইয়ের সঙ্গে তো দিব্যি কথাবার্তা শুরু করে দিয়ে মেয়ের পড়ার তত্ত্ববার্তা নিচ্ছিল। আবার তাকে ধরেই আলাদা এক অঙ্কর মাস্টার রাখিয়েছে, বছরের মধ্যেই মেয়েকে এন্ট্রেন্স এক্সামিন দেওয়াবে বলে। ভানু আর ভানুর বউ হাসি আড়ালে বলে, মা তার ছোট কন্যাটিকে গার্গী মৈত্রী লীলাবতী না করে ছাড়বেন না।
কানু আর কানুর বউ হাসে আর বলে, এ হচ্ছে সেই দাদার বন্ধুর বোনের উপর আক্রোশ। আর কানুর বউ আর ভানুর বউ বলে, মার দেখছি মন্ত্রের সাধন শরীর পাতন, মেয়েকে জলবাড়ি না নিয়ে ছাড়বেন না। তবে কিনা কথায় আছে, হিংসেই সব করতে পারে, বাজা পুতো বিয়োতে না রে। মগজে ঘি থাকলে তো তবে তো জল পানি। ধরে নেয়নি ঘি, কিন্তু ওরাই কি পরম পাপে পাপী? সংসার তো এই নিয়মেই চলে, বহির্দৃশ্য নিয়েই তো তার কারবার। কে কি করছে সেটা দেখেই লোকে, কেন করছে তা কি অত দেখতে যায়? দেখতে যায় না। তাই নিজেদের হিসেব অনুযায়ী একটা কারণ নির্ণয় করে নিয়ে সমালোচনার স্রোত বহায়। সুবর্ণর এই ব্যবহারটা হিংসুটে মনের আক্রোশের মতোই তো দেখাচ্ছিল। আবার মানুর বিয়েতে বেশি উৎসাহ না দেখলেও নির্ঘাত লোকে বলবে, বেশি রোজগেরে আর দূরে থাকা ছেলে কিনা। জগতের রীতি তো বাইরের জামাই মধুসূদন, ঘরের জামাই মেধু। এই ছেলে বাইরে আছে, নগদ টাকা পাঠাচ্ছে, অতএব মানু দামি ছেলে। তবে দামি বউ হচ্ছে না, এই যা। এ কথা জনে জনে বলছে। চাপা তো গাড়ি ভাড়া করে এসে বলে গেল, রূপ নিয়ে কে ধুয়ে জল খাবে মা? মেয়ে তো শুনছি ডোমের চুপার ধোয়া। মানুর মতো দামি ছেলেকে তুমি কানাকইতে বিকিয়ে দেবে? অথচ আমার পীর শ্বশুর অত সাধ্য সাধনা করলে তখন গা করলে না তুমি। উনি মেয়েকে মেয়ের ওজনে সোনা দিতেন, তার উপর খাট বিছানা আরশি আলনা, ছেলের সোনার ঘড়ি, ঘড়ির চেন, হীরের আংটি, সোনার বোতাম। সুবর্ণ হঠাৎ খুব জোরে হেসে উঠেছিল, বলেছিল, তাহলে তো স্যাকরার দোকানের সঙ্গে বিয়ে দিলে আরো ভালো হয় রে চাপা। চাপার ওই জমিদার পীর শ্বশুর সম্পর্কে সমীহর শেষ নেই, তাই চাপা রাগ করে উঠে যায়। সুবর্ণ ভাবে, জঞ্জালের বোঝাকে এত বেশি মূল্য দেয় কেন মানুষ? সুবর্ণ ভাবে, চাপাটা চিরকালে মুখ্য। তা হয়তো সত্যি, মুখ্য চাপা মুখ্যর মতো কথা বলেছে। কিন্তু মানু তো মুখ্য নয়। মানু তো বিদ্যের জোরে ৩০০ টাকা মাইনের চাকরি করছে। সে তবে এমন চিঠি লেখে কেন? মানু চিঠির ভাষা কৌতুকের, তবে বক্তব্যটা অভিন্ন। সেও বলেছে, এ যুগে রূপের চেয়ে রূপোর আদর বেশি। তাছাড়া হাড় দুঃখী বিধবার মেয়ে বিয়ে করে চিরকাল যে তাদের টানতে হবে তাদের সন্দেহ নাস্তি। কাজ কি বাবা বিয়ে করে অত ঝামেলায়? বরং নিজেরই এমন নগদ কিছু টাকা হাতে পেলে ভালো হয়। তার একটা ভালো চাকরির সন্ধান পেয়েছে, দিল্লি শিমুলের কাজ, ভবিষ্যতের আশা আছে। তবে নগদ ৫,০০০ জমা দিতে হবে। অতএব এই বিয়েটাকেই তাক করে আছে মানু। ওই টাকায় সুরাহার ব্যাপারে, তা সেই সুরাহার মূর্খ একটু দেখা যাচ্ছে। বর্তমান অফিসের বড় কর্তার নাকি তাকে জামাই করে ফেলবার দারুণ ইচ্ছে, এবং সেই ইচ্ছের খাতে ওই টাকাটি দিতে পারেন। অবশ্য বিয়ের আনুষঙ্গিক দান সামগ্রী, বরাভরণ, মেয়ের গহনা ইত্যাদিতে কিছু ঘাটতি হতে পারে, কিন্তু কি লাভ কতগুলো জঞ্জালের স্তূপে? জঞ্জালের স্তূপ? সুবর্ণলতার কথাটাই তো বলেছে তার ছেলে। তবে তার অমন সাপে খাওয়ার মতো স্তব্ধ হওয়ার কি আছে শোভনলতার? ছুটি নিয়ে এলো মানু বিয়ে করতে। বড় কথা, স্ত্রী পুত্র পরিবার সবাই কলকাতায়। সত্যি তারা জঞ্জালটা বেশি দিলেন না। তবে ঘটাপটা ত্রুটি হলো না, এ পক্ষেও হলো না। বড়লোকের বাড়ি বিয়ে হচ্ছে বলে মান রক্ষার ব্যাপারে তৎপর হলো মানুর বাপ ভাই। সানাই বাজলো ৩ দিন ধরে, আলো জ্বলল অনেক। অ্যাসিটিলিন গ্যাসের লাইন চলল বরের সঙ্গে সঙ্গে। এদিকে ছাদ জুড়ে হোগলা ছাওয়া হলো। এটো গেলাস কলা পাতায় ফুটপাত ভর্তি হয়ে গেল। কাকের আর কুকুরের সমারোহের ভোজ খেয়ে নিশ্চয়ই শতমুখে আশীর্বাদ করল। চাপা চন্নন তো কাছের মেয়ে এলোই, দূরের মেয়েও পারল এলো। আর মায়ের সঙ্গে প্রথম দেখা হতেই চমকে উঠল সে। এ কি চেহারা হয়েছে মা তোমার? তারপর গল্প প্রসঙ্গে বলল, বেশ করছো, ওকে লেখাপড়া এগোচ্ছ। বিদ্যেটা করে ফেলতে পারলে তবে তো প্রশ্ন তোলা যাবে, মেয়ে মানুষই বা চাকরি করবে না কেন? মেয়ে মানুষের বা
চিরকুমারী থাকতে ইচ্ছে করলে সে ইচ্ছে পূরণ হবে না কেন? বলা যাবে মেয়েদেরই বিয়ে না হলে জাত যায়, পুরুষের যায় না। এই শাস্ত্রটা গড়ল কে? তারপর বকুলের সঙ্গে একান্তে দেখা হলে হেসে বললে, প্রেমের ব্যাপারে কত দূর এগোলি? বকুল বলল, আহ শেষদি। আহ কেন বাবু? তবুও একজনের যদি জীবনে কোনো নতুন ঘটনা ঘটে, দেখে বাঁচি। খুব কবিতা লিখছিস বুঝি আজকাল? বকুল অনেকদিন পরে শেষ দিকে পেয়ে মনের দরজা খুলে যায় যেন তার। কতদিন একটু সরস কথার মুখ দেখেনি, তাই হেসে হেসে বলে, প্রেমের কবিতা? তাই তো পারো একটু চুপ করে থাকে, তারপর বলে, না, কবিতা আর লিখি না। লিখিস না? মূর্তিমান কাব্য দিয়ে একেবারে নিমগ্ন হয়ে আছিস? তাই আছি। পারুলের মুখে কৃষ্ণপক্ষের জ্যোৎস্নার মতো একটা ম্লান হাসির আভা। এই শুন সিদ্ধি, বেশি চালাকি করিস না। ইতিমধ্যে কটা খাতা ভরালি দেখব। এনেছিস তো? পারুল উড়িয়ে দেয় সে কথা। তারপর একসময় হেসে উঠে বলে, প্রেমের কবিতা বড় ভয়ানক বস্তু রে। এই লোক বিশেষজ্ঞে জল বিছুরি দেয়। প্রেম ব্যতীত প্রেমের কবিতা এ তার বিশ্বাসের বাইরে। হুম। বকুল আসতে বলে, তার মানে উচ্চশিক্ষা জিনিসটা শুধু একটা শার্ট কোটের মতো, গায়ের উপর চড়িয়ে বাহার দেবার। পারুল একটু নিঃশ্বাস ফেলে বলে, কি জানি, সর্বত্রই তাই। না কোথাও কোথাও একটা অস্থিমজ্জায় গিয়ে মিশের চিত্তকে উচ্চ তোলে। এই সত্যি, সেজু জামাইবাবু প্রেমের কবিতা দেখলে চটে? চটে? উফ, না তো। পারুল হেসেই বলে, চটে না, শুধু বলে গুপ্ত প্রেম না থাকলে এত গভীর প্রেমের কবিতা আসতেই পারে না। পাতায় পাতায় এই যে তুমি আর তোমার জন্য হাহাকার, তার লক্ষ্যস্থল যে হতো হবাগা আমি নই, সে তো বুঝতেই পারা যাচ্ছে। তাই প্রেম যখন আইবুড়ো বেলা থেকেই আছে, তখন আর এই হতভাগার গলায় মালা দেওয়া কেন? চমৎকার। কবিরা সব প্রেমে পড়ে পড়ে তবে। থাক বকুল, ও কথা রাখ, তোর কথা বল। এতদিন ওখানে কি হলো সেগুলো বল। সে তো মহাভারত। পারুল হাসে। পারুল তার ভেতরের সমস্ত বিক্ষোভকে নিজের মধ্যে সংযত রেখে স্থির থাকবে, এই বুঝি পারুলের পণ। অভিমানের কাছে সব পরমকে বলি দেবে, এই বুঝিও জীবন দর্শন। তাই পারুল সব কিছুকে চাপা দিয়ে বলে, তবে তো হাতে সুপুরি হুর্তুকি নিয়ে বসতে হয় রে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শূন্যে পুনবান। গল্পের আসর বই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল এর দাবিংশ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।